সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আসলে আপনারা জানেন, বিশ্বব্যাপী যে কোভিড-19-এর যে প্রাদুর্ভাব, তার কারণে আমাদের শিক্ষার্থীরা বেশ সমস্যায় পড়েছে। তারা তাদের ক্লাস করতে পারতেছে না, ফলে তারা শিক্ষা থেকে অনেক পিছিয়ে আছে। এই পরিস্থিতি বিবেচনা করে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব A.K. আখতার হোসেন স্যার আমাদের সকল শিক্ষকদের নির্দেশ দিয়েছেন যেন ছাত্রদের এই ক্ষতি পুষিয়ে আমরা যেন তাদেরকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করি। স্যারের সুদূর নেতৃত্বে এবং তার নির্দেশনায় আমাদের এই সাময়িক প্রচেষ্টা যেন আমাদের পিছিয়ে পড়া ছাত্রদেররা যথাসময়ে যেন তারা তাদের কোর্স কমপ্লিট করতে পারে, এই জন্য আমাদের সুক্ষুদ্র প্রচেষ্টা। তা আমি শিক্ষাবর্ষে যেতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তা আমি আজকে আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে তারা যেন যথাসময়ে কোর্সটা কমপ্লিট করতে পারে সে প্রচেষ্টায় আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করছি, রাইটিং প্যারাগ্রাফ। বোর্ডটা আশা করি বোর্ডে সবাই দেখতেছ যে বোর্ডটাতে রাইটিং প্যারাগ্রাফ। আমরা ছোটোবেলা থেকে 4, 5, 6, 7 এই ক্লাসগুলো থেকে প্যারাগ্রাফগুলো আসলে মুখস্থ করে আসছি, কিন্তু যখন আমরা উপরের ক্লাসগুলোতে যাচ্ছি তখন আমাদের যদি ফ্রি রাইটিং ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা কিন্তু সকল প্যারাগ্রাফ উত্তর দিতে পারবো না। তোমরা জানো, এর থেকে শুরু হয় পাবলিক পরীক্ষাগুলো। পাবলিক পরীক্ষা থেকে যে আমাদের সিলেবাস থেকে আসবে এরকম কোনো কথা নাই। এই কারণে তাদের ফ্রি রাইটিং জানতে হবে। আমরা বিগত 2-3 বছর প্রশ্নগুলো অবজার্ভ করলে দেখছি একটা বা দুইটা আইটেম অবশ্যই নতুন থাকে, যার কারণে ফ্রি রাইটিং লেখার অভ্যাস না থাকার কারণে ছাত্ররা পরীক্ষা উত্তর করতে পারছে না। আমার সেই প্রচেষ্টা থাকবে ছাত্ররা যেন যে কোনো বিষয়ে একটা প্যারাগ্রাফ যদি আসে যে তারা পড়া না থাকলেও যেন উত্তর দিতে পারে, আমি সেই চেষ্টায় আমার ক্লাসগুলো নিচ্ছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রাইটিং প্যারাগ্রাফ। আমরা যদি প্যারাগ্রাফগুলো দেখি, প্যারাগ্রাফগুলোর ধরনগুলো আমরা কয়েক ধরনের 2-3 রকম গুরুত্বপূর্ণ 2-3 রকমের প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। তা আমরা যদি প্রবলেমেটিক প্যারাগ্রাফ, যেমন প্রবলেমেটিক প্যারাগ্রাফ, কন্টেম্পলেটিভ প্যারাগ্রাফ, নেগেটিভ প্যারাগ্রাফ, যদি আমরা প্রবলেমেটিক অনেকগুলো প্যারাগ্রাফ আছে, 20টা 25টা, তারপর নেগেটিভেরও কয়েকটা আছে, কন্টেম্পলেটিভও কয়েকটা আছে, তা আমরা সবগুলো পরীক্ষার আগে কিন্তু আমরা রিভিশন দিতে পারবো না। কিন্তু যদি আমরা একটা টেকনিক ফলো করি যে আমরা প্রবলেমেটিক একটা শিখে নিল, কীভাবে প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলো শিখতে হয় এটা যদি আমরা শিখে নিই, বা কীভাবে কন্টেম্পলেটিভ প্যারাগ্রাফগুলো লিখতে হয় এটা যদি একটা শিখে নিই, বা নেগেটিভ কীভাবে বর্ণনা করতে হয় এটা যদি আমরা একটা শিখে নিই, তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে প্রত্যেকটা টাইপ থেকে একটা শিখলেও আমরা যে কোনো টাইপ প্যারাগ্রাফে আমরা লিখতে পারবো। তো ওকে, আমরা প্যারাগ্রাফগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা 3 ধরনের প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রবলেমেটিক প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে কন্টেম্পলেটিভ প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে নেগেটিভ প্যারাগ্রাফ। এখন প্রশ্ন হচ্ছে প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলো কোনগুলো? আমরা যে প্যারাগ্রাফগুলো দেখছি এখানে কিছু প্যারাগ্রাফ টপিক্সটা দেখলে বোঝা যাচ্ছে যে এই টপিক্সটা আমাদের সমাজের জন্য, আমাদের জনগণের জন্য কিছু সমস্যা ক্রিয়েট করে। এই সমস্যা ক্রিয়েট সংক্রান্ত যে প্যারাগ্রাফগুলো এগুলো হচ্ছে প্রবলেমেটিক প্যারাগ্রাফ। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ট্রাফিক জ্যাম, এটা একটা জনসাধারণের সর্বস্তরের সকলের জন্য একটা সমস্যা তৈরি করে, এই জন্য এটা হচ্ছে একটা প্রবলেমেটিক প্যারাগ্রাফ। আর তুমি প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলোর মধ্যে আরও আসতে পারে যে লোডশেডিং আসতে পারে, ওয়াটার পলিউশন আসতে পারে, এয়ার পলিউশন আসতে পারে, ড্রাগ এডিকশন, যতগুলো সমাজের জন্য সমস্যা তৈরি করে সবগুলো হচ্ছে প্রবলেমেটিক প্যারাগ্রাফ। তাই যদি প্রবলেমেটিক প্যারাগ্রাফ একটা আমি শিখি আমি সবগুলাই লিখতে পারবো। দ্বিতীয়ত, যখন কন্টেম্পলেটিভ প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে কি, যখন কোনো কিছুর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, কোনো বৈশিষ্ট্য এই বিষয়গুলো যেখানে কবির চিন্তার বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে কন্টেম্পলেটিভ প্যারাগ্রাফ। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি টি স্টল, আমরা দেখছি এটার বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে বর্ণনা করতে হবে, সাধারণত এই বিষয়ে বলতে হবে, এখানে কবির চিন্তার প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে নেগেটিভ প্যারাগ্রাফ হচ্ছে যেই প্যারাগ্রাফগুলো আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে জড়িত, কোনো একদিনের একটা ঘটনা, কোনো একটা ঘটনার বর্ণনা করতে হয়। যেমন আমি দেখলাম মাই ভিজিট টু এ বুক ফেয়ার, আমি একদিন বুক ফেয়ারে গেলাম, এদিন কি হয়েছে পুরো ঘটনাটা আমি বর্ণনা করব। অথবা মাই ভিজিট
টু মাই এ জার্নি বাই বোট, এ জার্নি বাই এয়ার, এই প্রভৃতি প্যারাগ্রাফগুলো যেটা একটা দিনের ঘটনা সেগুলো হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফের মধ্যে পড়ে। তাহলে আমি এখানে লিখতে পারি মাই ভিজিট টু বুক ফেয়ার, মাই ভিজিট টু বুক ফেয়ার। এটা হচ্ছে একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ, কারণ এখানে আমি আমার প্রত্যেক দিনের একটা দিনের ঘটনা বর্ণনা করবো। তাহলে ওকে, এই যে একটা করে শিখলে প্রত্যেকটা টাইপ থেকে যদি আমি একটা করে শিখি তাহলে সবগুলো প্যারাগ্রাফ আমি লিখতে পারবো। তা আমি যেহেতু সবগুলো আজকে আলোচনা করতে পারবো না, তাই আমি আজকে শুধু প্রবলেমেটিক প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট এ প্রবলেমেটিক প্যারাগ্রাফ, আই এম গোয়িং টু ডেসক্রাইব ইউ হাউ টু রাইট এ প্রবলেমেটিক প্যারাগ্রাফ। সো if you want to write a problematic paragraph, you have to draw an outlet, you have to pre-plan how to write a paragraph. First of all, প্রথমে আমরা এই স্টেপগুলো যদি ফলো করি, প্রবলেমেটিক প্যারাগ্রাফ ডেফিনেশন, সবাই যদি নোট খাতা থাকে, খাতা কলম দিয়ে এগুলো লিখে রাখতে পারো, পরবর্তীতে তোমরা দেখতে পাবে। প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলো লেখার জন্য আমরা লিখতে পারো ডেফিনিশন। প্রথম অংশটাতে লিখবো ডেফিনিশন, 2 নম্বর অংশটাতে লিখবো আমরা কজেস অর রিজনস, অর্থাৎ যেই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, এই সমস্যাটা কেন ক্রিয়েট হচ্ছে, এটার কারণ কি, কোন কোন ঘটনাগুলো এটা ঘটার পিছনে দায়ী, এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা বর্ণনা করবো কজেস অর রিজনস। নাম্বার 3 আমরা লিখবো রেজাল্টস or effects। এই যে এই সমস্যাটা আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে কিংবা জাতীয় জীবনে কি কি প্রভাব ফেলে বা কি কি অপকারিতা বা উপকারিতা রাখে, এই বিষয়টা আমরা এই পর্যায়ে, তৃতীয় পর্যায়ে বর্ণনা করব। 4 নম্বরে বর্ণনা করব আমরা রেমিডিস, আমরা কিভাবে তা থেকে প্রতিকার পেতে পারি। আচ্ছা, এই যে একটা সমস্যা আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে কিংবা আমাদের ব্যক্তি জীবনে কিংবা আমাদের সমাজ জীবনে, এই সমস্যাটা থেকে আমরা কি করে মোকাবেলা পরিত্রাণ পেতে পারি। নাম্বার 5 মাই রিকমেন্ডেশন। এই পর্যায়ে আমরা লিখবো মাই রিকমেন্ডেশন, মানে আমার ব্যক্তিগত কি সুপারিশমালা, আমার এই যে সমস্যা থেকে উত্তরণের জন্য কি ব্যক্তিগত আমার কি সুপারিশমালা, এই পর্যায়ে এসে আমরা লিখব। নাম্বার 6 আমরা লিখব কনক্লুডিং রিমার্কস। কনক্লুডিং রিমার্কস এটা সকল রাইটিংয়ের শেষেই সাধারণত এই কনক্লুডিং রিমার্কস, উপসংহারমূলক একটা মন্তব্য থাকে। তোমরা যে কোনো একটা রাইটিং পার্টের শেষ অংশে এই কথা কনক্লুশন, যেন একটা যখন তুমি একটা এসে লিখবা বা একটা কম্পোজিশন লিখবা, শেষে একটা কনক্লুডিং রিমার্কস থাকে। তো প্রত্যেক লেখাতে এরকম একটা কনক্লুডিং রিমার্কস থাকবে। ওকে, এখন এই যে এই যদি আমি এই 6টা বিষয় যদি আমি আমার লেখার মধ্যে নিয়ে আসি, তাহলে প্রবলেমেটিক যে কোনো টাইপের একটা প্যারাগ্রাফ আমি লিখতে পারবো। অ্যান্ড ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে তোমার এই লেখাটার মধ্যে, মনে করবা ট্রাফিক, আমি লিখতে যাচ্ছি আজকে ট্রাফিক জ্যাম সম্পর্কে। ওকে, আশা করি এই তোমাদেরকে আমি দিলাম এই 6টা জিনিস তোমরা খাতার মধ্যে তুলে নাও। এই 6টা জিনিস পরবর্তী ধারাবাহিকভাবে একের পর এক যখন লিখবা, তাহলে তোমার একটা প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। তোমাদের লেখার জন্য আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, খাতায় এগুলো লিখে নাও। ওকে শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই 6টা জিনিস, 6টা স্টেপের কথা বলছিলাম, ডেফিনিশন, কজেস অর রিজনস, রিজাল্টস অর ইফেক্টস, রেমিডিস, মাই রিকমেন্ডেশন অ্যান্ড কনক্লুডিং রিমার্কস, এই 6টা লিখেছো, 6টা পার্টস লিখেছো। এখন আমি এই স্টাইলটা বা এই ডিজাইনটা ফলো করে আমি একটা প্যারাগ্রাফ লিখবো প্রবলেমেটিক। আমি মনে করলাম আজকে একটা প্রবলেমেটিকের টপিক্সের নাম হচ্ছে ট্রাফিক জ্যাম। ওকে, এই সম্পর্কে আমি কিভাবে একটা প্যারাগ্রাফ লিখব ফ্রি রাইটিং। এখন প্রথমে বলছিলাম আমি ডেফিনিশনটা কি হবে? ডেফিনিশনটা হবে
এরকম একটা সেন্টেন্স মনে করতে হবে তোমাকে, যে যে এক্সামিনার খাতা দেখছেন তিনি হয়তো বিষয়টা জানেন না, তোমার এই ব্যাখ্যা থেকেই তুমি বিষয়টা তাকে বুঝিয়ে বলবো। হোয়াট ইজ ট্রাফিক জ্যাম? তো ট্রাফিক জ্যাম is a long line of vehicles that cannot go forward or back either, which cannot go back or move forward। অর্থাৎ এই ট্রাফিক জ্যাম হচ্ছে একটা লম্বা দীর্ঘ গাড়ির সারি যেটা সামনে যেতে পারে না, পিছনেও যেতে পারে না। ওকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডেফিনিশন থাকতে পারে। তাহলে তুমি যখন এই ডেফিনিশনটা লিখবা, সংজ্ঞাটা লিখবা, এক্সামিনার এই বিষয়টা সম্পর্কে অবগত হবে। তোমাকে মনে করতে হবে তুমি এক্সামিনারকে বুঝাচ্ছ হোয়াট ইজ দ্য ট্রাফিক জ্যাম, এটি হচ্ছে ডেফিনিশন। 2 নম্বর ক্ষেত্রে তাহলে এই সেন্টেন্সটা তুমি লিখলা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে। লোডশেডিং এর ক্ষেত্রেও তুমি লিখতে পারো, প্রথমে লিখবা ডেফিনিশন। লোডশেডিং মিন্স দ্য ডিসকন্টিনিউশন অফ দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর দ্য টাইম বিং। ওকে, এটা হচ্ছে আমার ডেফিনিশন, অথবা যে কোনো তুমি তোমার মতো করে ডেফিনিশন। তাহলে ডেফিনিশন বিষয়টা তো বুঝতে পারছো নিশ্চয়ই, আমার মনে আছে, আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তারপর 2 নম্বরে আমরা লিখবো তার রিজনস। ওকে, রিজনস বা কজেস, কোন কারণে এগুলো হচ্ছে। আমরা এটা সরাসরি লিখতে পারবো না, প্রথমে একটা পরিকল্পনা করতে হবে। যে কোনো লেখার জন্য একটা পরিকল্পনা হচ্ছে যে কোনো লেখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বলা হয় থাকে 50% অফ দ্য আনসার্স ডিপেন্ডস অন ইটস রাইট preparation or right planning. So if you can plan well, you can write well. So before going to write on the topic, you have to take short notes of the plan of the things that you are going to write down. Okay, ট্রাফিক জ্যামের একটি বিষয়টা, ট্রাফিক জ্যাম কেন হয়ে থাকে, কারণটা কি। নাম্বার আমি শর্ট নোটস দিলাম, 1 নম্বর আমি কয়েকটা লিখতাম, যেমন লার্জ নাম্বার অফ ভেহিকলস। 1 নম্বর লার্জ নাম্বার অফ ভেহিকলস, সংক্ষেপে আমি লিখতেছি, ওটা আপনার আমার এটা দেখলে আমার মনে পড়বে। নাম্বার 2 scarcity of roads and highways, scarcity of roads, ওকে, এটা দেখলে আমার মনে পড়বে। নাম্বার 3 reckless driving, reckless driving, এটা আরেক কারণ ট্রাফিক জ্যাম ঘটার জন্য। নাম্বার 3 occupying the footpaths, number 3. Number 5 old vehicles. Okay, number 6 banking on the roads, or banking on the roads. ওকে, তাছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে। এখন সবগুলা কারণ আমার লেখা দরকার নেই, কারণ এটা কম্পোজিশন হলে আমার যত বেশি আমার এক্সপ্লেনের প্রয়োজন ছিল এক্সপ্লেন করতাম, কিন্তু এখন আমি যদি প্যারাগ্রাফ লিখবো আমার এতগুলো লেখার দরকার নাই। তুমি তখন যখন এরকম কয়েকটা বিষয় বের করে লিখবা, তোমার একটা পর্যায়ে মনে হবে যে আমি কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো। যদি এরকম কোনো পরিকল্পনা না করো, তুমি একটা লাইন লেখার পর কিন্তু আর অন্য সেন্টেন্স খুঁজে পাবা না কি লিখবা। কিন্তু যখন এইভাবে একটা পরিকল্পনা করে নেবা, দেখবা যে তখন পরবর্তী তোমার সবগুলো লেখার সময় থাকবে না। তুমি বলবো না আমি এটা লিখবো না, ওইটা লিখবো, এটা লিখবো না, এটা লিখবো, এরকম একটা হয়ে যাবে। তাই জন্য যত বেশি তথ্য তুমি এভাবে প্রি প্ল্যানে নিতে পারো তাহলে এটা সুবিধা হবে। ওকে, আমি দ্বিতীয় পর্যায়ে লিখবো। এখন এই বিষয়গুলো আমার লেখার মধ্যে কি হবে, আমরা প্রথম পর্যায়ে আমরা লিখতে পারি দেয়ার আর মেনি রিজনস, দেয়ার আর মেনি, এটা যখন আমি লিখে নিব তখন আমি সেন্টেন্সটা দিয়ে সাজাই। দেয়ার আর মেনি রিজনস রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। প্রথমে আমরা ফার্স্ট অফ অল দ্য লার্জ নাম্বার অফ ভেহিকলস আর মেইনলি রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। Secondly, the scarcity of roads and trees or highways is also responsible for traffic jam. Thirdly, the reckless driving by the unskilled drivers are mainly responsible for causing traffic jam. ওকে, আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে 3টা লিখলাম। তো এরকম যদি ফার্স্ট, ফুডলি এগুলো লেখাটা বারবার যদি আসে তাহলে লেখাটা সুন্দর হবে না। তো সর্বশেষ যতগুলো থাকে, শুধু এখানে আরো 3টা, আরো অনেকগুলো থাকতে পারে। তাহলে সর্বশেষ লাইনটা আমি যদি লিখি বিশেষ occupying the footpaths by the pedestrian or the vendors, the users of old vehicles and old vehicles, the banking on the roads, etc. are also
রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। তাহলে তিনটা আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দেখলাম, আর বাকি যতগুলো আছে সবগুলো আমি লিখে নিলাম বিশেষ দিয়ে সবগুলো কারণ, বাকি যতগুলো কারণ আছে একটা সেন্টেন্সে লিখে দিলাম। তাহলে আমার এই কজেসগুলো কিন্তু আমি 4টা সেন্টেন্স দ্বারা যে কোনো একটা প্রবলেমেটিক প্যারাগ্রাফের ক্ষেত্রে নিয়ে আসতে পারি। কথাটা বুঝছো সবাই? আমার মনে হয় বুঝার কথা। আমি আবার বলতেছি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে যে কোনো 3টা কারণ আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় আমি এটা লিখবো, আর বাকি যতগুলো কারণ আছে বিশেষ দ্বারা একটা কানেক্টর ব্যবহার করে, বিশেষ কানেক্টর করে সবগুলো সেন্টেন্স, সবগুলো কারণ একটা সেন্টেন্সে নিয়ে আসলাম। তাহলে কিন্তু আমার লেখা হয়ে গেল কজেস অ্যান্ড রিজনস। নাম্বার 3তে আমার আছে ইফেক্টস অর রিজাল্টস। ইফেক্টস, ওকে, ফলাফলটা কি কি হতে পারে? ফলাফলটা আমি তার তদ্রূপ এই যেরকম রিজনসগুলো যেরকম সাইড নোট নিছি, ছোট ছোট টিকা আকারে, ছোট ছোট শর্ট নোটস আকারে, যেন দেখলে একটা ওয়ার্ড দেখলে, একটা লেটার দেখলে যেন আমার একটা ওয়ার্ড মনে পড়ে, জাস্ট একটু পাশে দিয়ে আমি একটা সাইড নোটস দিয়ে এই বিষয়গুলো লিখতাম। ইফেক্টস হচ্ছে কি, ট্রাফিক জ্যামের পরে আমরা কি কিল টাইমস, আমাদের সময় নষ্ট করে। ট্রাফিক জ্যামের আর সমস্যা কি, অ্যাম্বুলেন্স, এই যে অ্যাম্বুলেন্স যারা রোগী বহন করে সেক্ষেত্রে একটা সমস্যা হয়। আমি অ্যাম্বুলেন্স লেখাটা দেখলে সেন্টেন্সটা আমার মনে পড়বে। নাম্বার 3, মিলস ফ্যাক্টরিজের ক্ষেত্রে এফেক্টটা কি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজের ক্ষেত্রে তাদের কর্মীরা যথাসময়ে যেতে পারে না, ফলে তারা যথাসময়ে কাজ কমপ্লিট শুরু করতে পারে না, এটা একটা কারণ। ট্রাফিক জ্যামের পিছনে আরেকটা হচ্ছে কি, ট্রাফিক জ্যামের আর প্রভাব আর কোনো কি বলা যায়, তোমরা দুইটা চিন্তা করে লেখো, এরকম কয়েকটা করে, আরো কয়েকটা লেখবা, বাকিগুলো তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, এরকম কয়েকটা করে লেখবা। ওকে, এই শর্টস নোট দেখার পর এখন কাজ হচ্ছে আমি সেন্টেন্সে কিভাবে এই কথাগুলো নিয়ে আসবো। ওকে, প্রথমে লিখলাম there are many bad and negative, সাধারণত যেটা প্রবলেম অথবা আমরা লিখবো এই কথাটা ব্যবহার করি। ট্রাফিক জ্যাম হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্টস, এই কথাটা আমি নিয়ে আসলাম। এটা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ওয়াটার পলিউশন হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্টস ইন আওয়ার ইন্ডিভিজুয়াল, ন্যাশনাল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ। It generally kills our most important times. It is very harmful for the ambulance carrying dying patients, and the mills and factories cannot start their operation in due time because the workers cannot reach in time. The school goers, the office goers cannot reach their destination in due time. এই যে এরকম অসংখ্য সমস্যা আছে, এই প্রভাব আছে, এই প্রভাবগুলো আমি বর্ণনা করলাম। তাহলে হইলো আমার 3 নম্বরের অংশটা ইফেক্টস আমি লিখলাম। 4 নম্বর অংশটাতে আমার কি থাকবে? 4 নম্বর অংশটাতে থাকবে আমার রিমেডিসটা হচ্ছে কি, এই যে আমরা এর আগে বলছিলাম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দ্বারা যে এই ঘটনাগুলো এর জন্য দায়ী। জাস্ট রিমেডিসের ক্ষেত্রে আমরা বলবো ওই যেই ঘটনাগুলো আমি লিখলাম এই ঘটনাগুলো আমি করব না, তাহলে আমার প্রতিকার। যেমন প্রথম ছিল আমাদের যানবাহনের সংখ্যা বেশি, ওকে, যানবাহনের সংখ্যা আমরা তো কমাতে পারবো না, তাহলে তার জন্য কি করতে হবে, আমাদের এই রাস্তা প্রয়োজন করতে হবে। উই হ্যাভ টু বিল্ড আপ মেনি রোডস, স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ to accommodate all the vehicles. Secondly, আমরা আরেকটা কারণ লিখছিলাম কি, যে আমাদের reckless driving. So the driver should be made aware to at the time of driving their vehicles. They should abide by the rules, traffic rules. Thirdly, তৃতীয় আরেকটা কারণ আছে, তাহলে এই কারণটা আমরা করব না, অর্থাৎ যেটার কারণে এটা হয় এই ঘটনাটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা ঘটনাটা এটা থেকে আমরা মুক্তি পেতে পারবি। ওকে, এটা হচ্ছে তোমার ইফেক্টসের। তারপর হচ্ছে 5 নম্বরের ক্ষেত্রে আমরা 4 নম্বরের ক্ষেত্রে রিমেডিস লিখলাম। 5 নম্বরে আমরা হচ্ছে মাই রিকমেন্ডেশন হচ্ছে একটা কমন কথা, যে কোনো রিকমেন্ডেশন একটা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা লিখতে পারি। সাধারণত সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি উই মাস্ট ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অর মাস অ্যাওয়ারনেস, যে কোনো সমস্যা সমাধানের জন্য এটা প্রধান। Besides, the government should come forward with a helping hand to eradicate the problem from our country.
এই কথাগুলো যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা লিখতে পারি। আরও কিছু লিখতে পারি কি, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বিশেষ ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে আমরা লিখতে পারি অল দ্য এডুকেটেড পারসন শুড কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম। এইটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এটা হলো আমার মাই রিকমেন্ডেশনের ক্ষেত্রে। নাম্বার 6 এর ক্ষেত্রে আমি লিখবো কি কনক্লুডিং রিমার্কস। কনক্লুডিং রিমার্কস কি, যে কনক্লুডিং রিমার্কসটা ওকে এটা আমি লিখে দিচ্ছি, এইটা আমি তোমাদেরকে লিখে, সবগুলো লেখা তো সম্ভব হয় না, যেহেতু আমার সময় একটা, আমি লিমিটেড সময়ের মতো করতেছি। শুধু কনক্লুডিং রিমার্কসটা এটা আমরা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে লিখতে পারি। ইট ইজ জায়গায় যদি ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যাম, লোডশেডিং হলে লোডশেডিং। ইট ইজ এ গ্রেট concern for all of us. If we can't get rid of this problem, our national dream, জাতীয় স্বপ্ন বা জাতির ন্যাশনাল ড্রিম, to make a happy, prosperous and digitalized Bangladesh will always remain ungripped, অধরা থেকে যাবে, ungripped। ওকে, এই কথাটা আমরা যে কোনো সমস্যার ক্ষেত্রে, এই সমস্যাটা যদি আমরা সমাধান না করতে পারি, তাহলে আমরা, এটা আমাদের জন্য বেশ উদ্বেগের বিষয়। ইফ ইউ ক্যান গেট রিড অফ দিস প্রবলেম, আমরা যদি এটা থেকে মুক্তি হতে না পারি, আওয়ার ন্যাশনাল ড্রিম, আমাদের জাতীয় স্বপ্ন, টু মেক এ হ্যাপি, প্রসপারাস এন্ড ডিজিটালাইজড বাংলাদেশ, একটি সুখী, সমৃদ্ধশালী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার, উইল অলওয়েজ রিমেইন আনগ্রিপড, সর্বদাই আমাদের হাতের নাগালের থাকবে, অধরা থেকে যাবে। তাহলে এটা আমরা যে কোনো প্রবলেমেটিক প্যারাগ্রাফের কনক্লুডিং রিমার্কস হিসাবে আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে আলোচনা যেভাবে বললাম, যে বিষয়গুলো দিয়ে তোমাকে সাজাতে বললাম, এই সাজানো বিষয়গুলো দিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে। আগামী ক্লাসে আমি আসার আগে তোমরা, যেহেতু চেক করা সম্ভব হয় না, অর্থাৎ তোমরা যদি লেখো, আমি মনে করবো যে আমার এই ক্লাস নেওয়াটা সার্থক হয়েছে। আমি আজকে প্রবলেমেটিকের উপর, একটা লোডশেডিংয়ের উপর, ট্রাফিক জ্যামের উপর আলোচনা করছি। ওকে, তোমাদেরকে আমি কাজ দিয়ে দিলাম, তোমরা লোডশেডিংয়ের উপর লিখবে, অথবা ওয়াটার পলিউশনের উপর লিখবে, অথবা ড্রাগ এডিকশনের উপর লিখবে, ডাউরি সিস্টেমের উপর লিখবে, যে কোনো একটা প্রবলেমেটিক প্যারাগ্রাফের উপর সেম পদ্ধতিতে একটা প্যারাগ্রাফ লিখবে। ওকে, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, এখানেই আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে। সবাই সুস্থ থাকো, সবাই পরিবারের সাথে মিলেমিশে থাকো, কেউ ঘর থেকে বের হবে না, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ক্লাস এখানেই টানলাম। ধন্যবাদ সকলকে।